আজ থেকে আমরা শুরু করতে চলেছি আরআরবি গ্রুপ ডি বিগত বছরের সমস্ত প্রশ্নের সম্পূর্ণ আলোচনা। এই সিরিজে আমি প্রতিটি দিনের এবং প্রতিটি শিফটের প্রশ্ন খুব সহজ ভাষায় বুঝিয়ে দেব, যাতে তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতি আরও শক্ত হয়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 27 নভেম্বর ফার্স্ট শিফট গ্রুপ ডি এক্সামের এ সমস্ত প্রশ্ন ও তার সম্পূর্ণ ব্যাখ্যা আলোচনা করব তোমাদের সাথে। তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডি টেকনিশিয়ান বা এএলপি অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ বিগত বছরের প্রশ্ন থেকেই অনেক সময় আবার প্রশ্ন রিপিট হতে পারে। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চলো প্রথম প্রশ্ন শুরু করি আমরা। পানের পরিষ্কারকরণ প্রক্রিয়ায় মিশেলের প্রধান ভূমিকা কী? জলের কঠোরতা কমানো, জল থেকে ফেনা উৎপন্ন করা, জলের পৃষ্ঠটান বৃদ্ধি করা, কাপড় থেকে তেল ও ময়লা আটকে ফেলা এবং অপসারণ করা। চলো এই প্রশ্নটা আমার এনসিইআরটি বইয়ে কী বলেছে দেখে নিই। বলছে সাবান হলো এমন একটি অণু যার প্রান্ত দুটির ধর্ম ভিন্ন হয়। যে প্রান্তটি জলের প্রতি আকৃষ্ট হয় সেটিকে জলকর্ষী প্রান্ত, হাইড্রোফিলিক, এবং যে প্রান্তটি হাইড্রোকার্বন অংশের প্রতি আকৃষ্ট হয় সেটিকে জলবিকর্ষী বা হাইড্রোফোবিক প্রান্ত বলে। যে সাবানের অণুটি কেমন হবে? প্রান্ত দুটির ধর্ম ভিন্ন ভিন্ন হবে। দেখো এই দিকটা কী হবে? পজিটিভ, আর এই দিকটা হবে এটা লেস বিশিষ্ট। যেটা পজিটিভ মানে আয়নীয় দিকটা, সেটা হচ্ছে জলের প্রতি আকৃষ্ট। সেটা কি? জলের প্রতি আকৃষ্ট। তাকে কি বলছে? হাইড্রোফোবিক। জলের প্রতি আকৃষ্ট তাকে বলছে হাইড্রোফোবিক। আর লেজের দিকের প্রান্তটা হচ্ছে হাইড্রোকার্বনের প্রতি আকৃষ্ট, তাই এটা হচ্ছে হাইড্রোফিলিক। তারপরে কি বলছে দেখি। বলছে মিশেলগুলো জলীয় দ্রবণে কোলয়েড রূপে অবস্থান করে এবং আয়ন বিকর্ষণের জন্য একত্রিত হয়ে অধক্ষিপ্ত হতে পারে না। এইভাবে মিশেলের মধ্যে আটকে থাকা ময়লাগুলোকে তখন হালকাভাবে ধুয়ে খুব সহজেই দূর করা যায়। আলোক বিচ্ছুরণ করার জন্য সাবানের মিশেলগুলো আকার যথেষ্ট পরিমাণে বড় হয়। এজন্যই সাবানের দ্রবণ দেখতে ঘোলাটে হয়। তাহলে এর সঠিক উত্তর কী হবে? কাপড় থেকে তেল ও ময়লা আটকে ফেলা এবং অপসারণ করা সঠিক উত্তর। লেন্সের ক্ষমতাকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়? দেখো লেন্সের ক্ষমতা মানে পাওয়ার সমান সমান কী হয় বলো তো? 1/, ফোকাস দৈর্ঘ্য। দেখো ফোকাস দৈর্ঘ্য যদি আমি মিটারে নিই, তাহলে পাওয়ারের একক বেরোবে ডায়োপ্টারে। তাহলে আমি এটাকে বলতে পারি না মিটারে প্রকাশিত এর ফোকাস দৈর্ঘ্যের অনন্যক। তাহলে সঠিক উত্তর কী হবে? মিটারে প্রকাশিত এর ফোকাস দৈর্ঘ্যের অনন্যক। দেখো এটি কি বলেছে? একটি বস্তুকে উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, যদি এটি 3 সেকেন্ড ধরে পড়ে ও জি এর মান হবে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তবে এর অন্তিম বেগ কত? তাহলে এখানে আমার অন্তিম বেগ চেয়েছে। ভি সমান সমান আমাকে বের করতে হবে। ইউ সমান সমান একটি বস্তুকে উচ্চতা থেকে ফেলে বলে তো দেয়নি যে কতটা বেগ নিয়ে ফেলছে, তার মানে ইউ সমান সমান আমি 0 ধরবো। টি সমান সমান কী ধরবো? টাইম 3 সেকেন্ড। আর জি এর মান বলে দিয়েছে, জি এর মান বলেছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো আমি এই সূত্রটা লাগাতে পারি, ভি সমান সমান ইউ প্লাস জি টি বা এটি। দেখো ভির মান বের করতে হবে আমার। ইউ এর মান কি নেব? 0। এর মান কি নেব? মানে জি এর মান নেব 10 গুণ টি এর মান নেব 3। তাহলে এই সমান কী বলতে পারি? 3 × 10 = 30। এর সঠিক উত্তর হবে 30 মিটার পার সেকেন্ড। 30 মিটার পার সেকেন্ড। পরের প্রশ্ন কি বলছে? নিচের কোন উক্তিটি সঠিক? কৃতকার্য কেবল ধনাত্মক হতে পারে। কৃতকার্য কেবল ঋণাত্মক হতে পারে। বলের দিকের উপর ভিত্তি করে কৃতকার্য ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। কৃতকার্যের সরণের উপর নির্ভর করে না। বলের দিকের উপর ভিত্তি করে কৃতকার্য ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, মানে দুটোই হতে পারে। বলের দিকের উপর ভিত্তি করে কৃতকার্য ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে যদি বল এবং সরণ একই দিকে হয়। তোমরা মনে রাখবে, যদি বল ও সরণ একই দিকে হয়, বল আর সরণ যদি একই দিকে হয়, বলও একই দিকে সরণ একই দিকে, তখন মান কিসে হবে? তখন হবে পজিটিভ মানে ধনাত্মক। আর বল আর সরণ যদি বিপরীত দিকে হয়, বল ও সরণ যদি বিপরীত দিকে হয়, তখন মান হবে নেগেটিভে। তাই বলছে যদি বল এবং সরণ একই দিকে হয় তবে কাজ ধনাত্মক হবে, যদি বল সরণের বিপরীত দিকে কাজ করে তবে কাজ ঋণাত্মক হবে। যেমন দেখো ঘর্ষণ বল তুমি মনে করো একটা বস্তুকে বল প্রয়োগ করছো, এখান থেকে বলটা বস্তুটা তো কিন্তু যাবেই দিকে, কিন্তু কিছুটা ঘর্ষণের কারণে ঘর্ষণ বল কী করছে? বিপরীত দিকে কাজ করছে, তার জন্য যেতে একটু বাধা দান করবে। তাহলে এটা কি বলবো আমি? ঋণাত্মক। তাহলে বলের দিকের উপর ভিত্তি করে কৃতকার্য ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। দেখো এনসিইআরটিতে কি বলেছে?
প্রযুক্ত বল এবং সরণ বিপরীতমুখী হলে কৃতকার্য ঋণাত্মক হবে, আর প্রযুক্ত বল এবং সরণ একই দিকে হলে কৃতকার্য ধনাত্মক হবে। নিচের কোনটি দ্রবণের গাঢ়ত্ব প্রকাশ করতে ব্যবহৃত হয়? দ্রবণের ভর আয়তন শতাংশ, দ্রবণের ভর শতাংশ, দ্রবণের আয়তন ভর শতাংশ, দ্রবণের আয়তন শতাংশ। দেখো, দ্রবণের গাঢ়ত্ব ব্যবহার করতে গেলে সবসময় আমরা প্রথমে হবে ভর আয়তন, এটা 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 ভাবে প্রকাশ করতে পারি আমরা। তারপরে যদি বলে শতাংশ বলে, তার মানে গুণ 100। তারপরে ভর পারি, গুণ 100। ভর আয়তন পারবো, কিন্তু আয়তন ভর পারি না আমরা, আয়তন ভর পারি না। আয়তন পারবো, আয়তন পারবো, কিন্তু বলেছে প্রকাশ করতে ব্যবহৃত হয় না। নিচের কোনটি দ্রবণের গাঢ়ত্ব প্রকাশ করতে ব্যবহৃত হয় না? তাহলে সঠিক উত্তর হবে এটা, কারণ দ্রবণের আয়তন ভর শতাংশ ব্যবহার করা যায় না। তাহলে আমরা কি জানলাম? ভর আয়তন গুণ 100 পারবো, ভর গুণ 100 পারবো, আয়তন গুণ 100 পারবো, কিন্তু দ্রবণের আয়তন ভর শতাংশ ব্যবহার করা যায় না। দেখো, এনসিইআরটিতে বলে দিয়েছে ভরের অনুপাতের শতাংশ হারের গাঢ়ত্ব প্রকাশ, মাস বাই মাস পার্সেন্টেজ অফ সলিউশন। তারপরে দ্রবণের ভর ও দ্রবণের আয়তনের অনুপাত শতাংশ। তারপরে বলেছে আয়তনের অনুপাতের শতাংশ হারে দ্রবণের গাঢ়ত্বের প্রকাশ, মানে আয়তনও হবে, আয়তন আছে, ভর আয়তন হবে আর ভর হবে, কিন্তু আয়তন ভর হবে না। তো অ্যাস্থমা প্রধানত শ্বাসতন্ত্রের কোন অংশকে প্রভাবিত করে? দেখো, শ্বাসনালী, ডায়াফ্রাম, ব্রঙ্কি এবং ব্রঙ্কিউলাস অ্যালভিউলি। দেখো, একটা ছবিটা দেখাচ্ছে, তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো, এটা কি? এটা কি? এটা হলো ব্রঙ্কি। এটা কি? ব্রঙ্কি বা ক্রোম শাখা বলা হয়, একে বলা হয় ক্রোম শাখা, ব্রঙ্কি বা ক্রোম শাখা। আর দেখো, ব্রঙ্কির থেকে একটা উপশাখা বেরোচ্ছে, এই যে এগুলোকে বলা হয় উপক্রম শাখা। কি বলবো এগুলোকে? উপক্রম শাখা। একে বলা হয় ব্রঙ্কি, আর একে বলা হয় ব্রঙ্কিউলাস। তাহলে আস্থমা প্রধানত শ্বাসতন্ত্রের কোন অংশকে প্রভাবিত করে? একটা হচ্ছে ব্রঙ্কি আর একটা হচ্ছে ব্রঙ্কিউলাস। আস্থমা হলো ব্রঙ্কি ও ব্রঙ্কিউলাসের প্রদাহজনিত রোগ, যার ফলে শ্বাসকষ্ট ও কাশি হয়। নিচের কোন ধাতুটি সক্রিয়তা শ্রেণীর মধ্যভাগ থেকে নিষ্কাশন করা হয়? কোন ধাতু হবে? দেখো, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, লেড, এগুলো সক্রিয়তা শ্রেণীর উপরে আছে। জিঙ্ক পর্যন্ত সক্রিয় শ্রেণীর উপরে। তারপরে আয়রন কোথায় থাকছে? তাহলে মাঝখানে আয়রন আছে। লেড, হাইড্রোজেন, কপার, মার্কারি, সিলভার, গোল্ড, এগুলো সক্রিয়তা শ্রেণীর নিচের দিকে আছে। তাহলে আয়রন হবে সঠিক উত্তর, তার মানে লোহা। যখন মুদ্রণ করা অক্ষরের উপর একটি মোটা কাচের ফলক রাখা হয়, তখন অক্ষরগুলো উপরে উঠে এসেছে বলে মনে হয়। এর কারণ কি? আলোর প্রতিসরণ, আলোর সমবর্তন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, আলোর বিক্ষেপণ। দেখো, এখানে একটা উদাহরণ দিয়েছি, ভালো করে দেখো। নিচে একটা জিনিস লেখা আছে টেক্সট, সেটা কাচের উপর থেকে দেখলে মনে হচ্ছে একটু উপরে দেখা যাচ্ছে না, ঠিক না? কেন হচ্ছে? এটা আলোর প্রতিসরণের জন্য হয়। যখন কোনো মাধ্যম থেকে আলো অন্য মাধ্যমে প্রবেশ করে, তখন মনে রাখবে তোমরা, প্রতিসরণের জন্য এটা ঘটবে। এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যখন যাবে, তখন প্রতিসরণের মাধ্যমে ঘটবে। যখন এই টেক্সটটা লেখা ছিল নিচে, আমরাও দেখছি কোথা থেকে? কাচের থেকে। টেক্সটটা লেখা আছে তো বায়ুতে, তাহলে বায়ুর থেকে কাচের তেজে যাচ্ছি, তার মানে বায়ুর থেকে আলো কোথায় যাচ্ছে? কাচে প্রবেশ করছে, তার মানে মাধ্যম চেঞ্জ হচ্ছে, তার জন্য সেটা প্রতিসরণের কারণেই ঘটবে। জল ও পুষ্টি উপাদান পর্যাপ্ত থাকলে শৈবাল কোন প্রক্রিয়ায় দ্রুত বংশবৃদ্ধি করে? এই প্রশ্নটা রেলে একটু ঘুরিয়ে দিয়েছে। দেখো, শৈবাল বলেছে, শৈবাল দেখো, মুকুলোদ্গম শৈবালের মধ্যে পড়ে না, খণ্ডীভবন মুকুলোদ্গম শৈবাল করে না, খণ্ডীভবনে করে। সঠিক উত্তর হবে খণ্ডীভবন। সঠিক উত্তর হবে কি? খণ্ডীভবন। দেখো, বাইনারি, তোমরা মনে রাখবে, কটা উদাহরণ দিচ্ছি। বাইনারি ফিউশন, দ্বিবিভাজন। দেখো, ফিউশন দুই রকমের হয়, একটা হচ্ছে বাইনারি ফিউশন, একটা মাল্টিপাল মানে বহু বিভাজন। দেখো, বাইনারি ফিউশন, দ্বিবিভাজন কি বলছে? অ্যামিবা করে, প্যারামেসিয়াম, ইউগ্লিনা, ব্যাকটেরিয়া আর লিসমেনিয়া।
মাল্টিপাল বহুবিভাজনে কে করছে প্লাজমোডিয়াম আর অ্যালগি। বাডিং মানে করকোদ্গমে করছে হাইড্রা, ইস্ট, জেলিফিশ, চ্যাপ্টাকির্মি। স্পোর ফার্মেন্টেশন মানে রেণু উৎপাদনে করছে কারা রাইজোপাস, মস, হেপটিকাস বা লিভারওয়ার্ট। ফ্র্যাগমেন্টেশন মানে খণ্ডীভবন স্পাইরোগাইরা। স্পাইরোগাইরাকে আমরা বলি শৈবাল। স্পাইরোগাইরা এক ধরনের কি শৈবাল। এই প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে। রিজেনারেশন পুনরুৎপাদন প্ল্যানেরিয়া আর হাইড্রা। নিচের কোন উক্তিটি সঠিক? বলতে বিভেদ প্রভেদ ভোল্ট এককে মাপা হয়। 1 ভোল্ট সমান 1 নিউটন কুলম্ব। কোনটি সঠিক? দেখো বিভেদ প্রভেদ মানে ভোল্ট এককে মাপা হয়। হ্যাঁ এটা সঠিকই, বিভেদ প্রভেদ ভোল্ট এককে মাপা হয়। দেখো ভোল্ট সমান কি বলি আমরা? কার্য বাই কুলম্ব বা আবেশ। এর একক কি? ভোল্ট। ভোল্ট। আর 1 ভোল্ট সমান 1 নিউটন না, ভি সমান হচ্ছে আইআর। 1 নিউটন পার কুলম্ব আমি বলতে পারি না, ভি সমান তাহলে কি বলবো আমরা? আয়ের একক কি? আম্পিয়ার। আর আর এর একক হচ্ছে ওহম। এ আম্পিয়ার গুণ ওহম হতে পারে, কিন্তু নিউটন কুলম্ব হবে না। তার মানে সঠিক উত্তর হবে 1, শুধুমাত্র সঠিক, কেবল সঠিক, ওয়াই 1 সঠিক। কপার সালফেট দ্রবণে জিঙ্ক দণ্ড ডোবালে কি ঘটে? দেখো কোনো পরিবর্তন হয় না। কপার সালফেটের দ্রবণ নীল রং ফিকে হয়ে যায়, দ্রবণের তাপমাত্রা কমে যায়, তাপের প্রয়োজন হয়। কোনটা হবে? এখানে কি বলে দেখো এনসিইআরটি কি বলেছে? বলছে লোহার পিনের বর্ণ বাদামি হয়ে যায়। লোহার পিনের বর্ণ কেমন হবে? কপার সালফেটের মধ্যে লোহার পিন ডোবালে বাদামি হয়ে যায় এবং কপার সালফেটের দ্রবণের বর্ণ ফিকে হয়ে যায়। কপার সালফেটের দ্রবণের বর্ণ কেমন হয়ে যাবে? ফিকে হয়ে যাবে, ফিকে হয়ে যাবে। তাহলে এখানে কি বলছে? কপার সালফেট দ্রবণের বর্ণ নীল রং ফিকে হয়ে যায়, তাহলে নীল রং ফিকে হয়ে যায়, সঠিক উত্তর হবে এটা, নীল রং ফিকে হয়ে যায়। দেখো বিক্রিয়াটা ভালো করে দেখে নিই। লোহার সাথে কপার সালফেটের বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে কি? ফেরিক সালফেট বা আয়রন সালফেট, আর তার সাথে উৎপন্ন হয় কপার, তার সাথে উৎপন্ন হচ্ছে কি? কপার। তাহলে এখানে লোহার বর্ণ কিরাম হয়ে যাবে? লোহার বর্ণ বাদামি হয়ে যাবে। কোন পোলট্রি পাখিকে ডিম উৎপাদনের জন্য পালন করা হয়? কমন কাপ, কমন কাপ একটা মাছ হবে না। মিল্চ, এটা যারা দুধ দুধ দেয় তাদেরকে মিল্চ বলি। লেয়ার, লেয়ারকে দেখো ডিম বলেছে, ডিম 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 যদি হয় তাহলে লেয়ার, ডিম হবে লেয়ার। লেয়ার মুরগিকে ডিম বলি। আর ব্রয়লার হচ্ছে যারা মাংস দেয়, মাংস মাংস যে মুরগি মাংস দেয় তাকে আমরা বলি ব্রয়লার। ডিম ডিম হলে লেয়ার আর মাংস হলে ব্রয়লার, তাহলে সঠিক উত্তর হবে লেয়ার। কোন পদ্ধতিতে ডিপ্লয়েড ক্রোমোজোম থেকে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয়? দেখো ডিপ্লয়েড ক্রোমোজোম থেকে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয়। বিভাজন, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। দেখো ডিপ্লয়েড মানে কি? 2n, মনে করো 2n ক্রোমোজোম। 2n মানে কটা? 46টা ক্রোমোজোম। বলতে হ্যাপ্লয়েড মানে এন হবে, এন হবে। তাহলে কি সমধর্মী হচ্ছে? 2n থেকে 2n পাচ্ছি আমরা? পাচ্ছি না। তার মানে 23টা পাচ্ছি না, অ্যাকচুয়ালি 23টা। তাহলে মায়োসিস বিভাজনে কি হয়? অর্ধেক হয়ে যায়, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। আর মাইটোসিসে হবে ক্রোমোজোম সংখ্যা যা ছিল তাই থাকবে, মানে মাতৃকোষের পুত্রকোষের ক্রোমোজোম সমান থাকবে, কিন্তু মিওসিসে আলাদা হয়ে যাবে, মানে অর্ধেক হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর হবে মিওসিস। এই ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড, এই প্রশ্নটাও ঘুরিয়ে দিয়েছে আরবি। একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 50 হার্জ হলে একটি পূর্ণ তরঙ্গ সম্পূর্ণ করতে কত সময় লাগবে? দেখো একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 50 হার্জ হলে একটি পূর্ণ তরঙ্গ সম্পূর্ণ করতে কত সময় লাগবে? এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। শব্দ তরঙ্গ একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। মনে করো শব্দ এখান থেকে যাচ্ছে, এই যে একটা সার্কেল, এখান থেকে যে এই একটা সার্কেল পূর্ণ হচ্ছে, একে আমরা বলি 1 পর্যায়কাল। তাহলে দেখো পর্যায়কালের সূত্র কি? এখান থেকে শুরু হয়ে এখানে যে শেষ হচ্ছে, তার মানে কি এই পূর্ণ একটা তরঙ্গ তৈরি হচ্ছে না? পূর্ণ তরঙ্গ। পর্যায়কাল সমান সমান হচ্ছে 1/f, আর পর্যায়কালকে আমরা টি দিয়ে প্রকাশ করি, 1/f। তাহলে দেখো এখানে এফ মানে কি? ফ্রিকোয়েন্সি মানে হার্জ, তাহলে 1/50 হার্জ। তাহলে এখানে যদি 2 দিয়ে গুণ করি, উপরকে আমরা 2 দিয়ে গুণ করলাম, তাহলে কত হচ্ছে? 100/2। তাহলে 2 ঘর পর দশমিক, 1 ঘর 2 ঘর, তাহলে উত্তর হবে কত? 0.02 সেকেন্ড। সঠিক উত্তর ডি। প্রজাতির মধ্যে বৈচিত্র্য আনার জন্য কোন প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ? যৌন জনন, স্বভোজী পুষ্টি, পরভোজী পুষ্টি আর পরিবহন। কোনটা হবে বলো? সঠিক উত্তর হবে যৌন জনন। যৌন জনন কেন হবে? কারণ যৌন জননে জিনের পুনর্বিন্যাস ঘটে, যা প্রজাতির মধ্যে বৈচিত্র্য বা ভ্যারিয়েশন তৈরি করে। যদি যৌন জনন কী হবে? যৌন জনন
পুনর্বিন্যাস ঘটবে, আর যা প্রজাতির মধ্যে কি করে বৈচিত্র্য আনে বা ভ্যারিয়েশন তৈরি করে। এটা হচ্ছে যৌন জননের ফলেই সম্ভব, সেক্সুয়াল রিপ্রোডাকশন। দেখো অ্যালকোহলে কি থাকে, OH, OH বন্ড থাকে। কিটোনে কি থাকবে, CO। কার্বক্সিলিক অ্যাসিডে কি থাকবে, COH। তাহলে দেখো এই কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে অক্সিজেন আছে, কিটোনের মধ্যে অক্সিজেন আছে, অ্যালকোহলের মধ্যে অক্সিজেন আছে। হ্যালো অ্যালকোনের মধ্যে অক্সিজেন থাকে না। হ্যালো অ্যালকোনের মধ্যে কি থাকে, হ্যালো অ্যালকেন কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, আর থাকবে হ্যালোজেন পরমাণু, যেমন থাকো ক্লোরিন থাকতে পারে, ব্রোমিন থাকতে পারে, আয়োডিন থাকতে পারে, আর ফ্লোরিন থাকতে পারে। যেমন দেখো একটা উদাহরণ দিচ্ছি, CH3Cl, ক্লোরোমিথেন। ক্লোরোমিথেন এখানে কি কি আছে, এটা একটা তাহলে হ্যালো অ্যালকেন, এখানে অক্সিজেন নেই, অক্সিজেন নেই, তাহলে হ্যালো অ্যালকেনে অক্সিজেন থাকে না। স্থির অনুপাত সূত্র এর সঠিক বর্ণনাটি কি, মৌলগুলি সদৃশ অনুপাতে থাকে, পরমাণু ক্ষুদ্র অংশে বিভক্ত হতে পারে, ভরের সৃষ্টি বা বিনাশ নেই, যৌগের উপাদান মৌলগুলি সর্বদা নির্দিষ্ট ভরের অনুপাতে থাকে। এটা হচ্ছে সঠিক উত্তর, যৌগের উপাদান মৌলগুলি সর্বদা নির্দিষ্ট ভরে থাকে। দেখো কি বলছে, প্রস্তুত সূত্রটিকে এইভাবে বিবৃতি করেছেন যে একটি রাসায়নিক পদার্থে মৌলগুলি সর্বদা ভরের নির্দিষ্ট অনুপাতে উপস্থিত থাকে। বিজ্ঞানী প্রস্তুত কি বলছে, একটি রাসায়নিক পদার্থে মৌলগুলি সর্বদা ভরের নির্দিষ্ট অনুপাতে উপস্থিত থাকবে। যেমন দেখো হাইড্রোজেন জলে, জলে কি থাকে, H2O। হাইড্রোজেন ও অক্সিজেন ভরের অনুপাত সবসময় 1:2 হবে, 1:8, সরি 1। সমবৃত্তীয় গতি বা ইউনিফর্ম সার্কুলার মোশন উদাহরণটি কোনটি, দেখো ত্বরান্বিত গাড়ি, গাড়ি কাটার গতি বা সিলিং ফ্যানের ব্লেডের গতি, উপরে ছোড়া বল, সরলরেখা চলা ট্রেন। এখানে বলছে সার্কুলার মোশন মানে বৃত্তকার পথে গতিশীল। তাহলে কী আছে এখানে, ঘড়ির কাঁটা বৃত্তকার পথে গতিশীল করে, সিলিং ফ্যানের ব্লেড বলে সমবৃত্তীয় গতিতে দ্রুতি স্থির থাকে, কিন্তু গতির দিক পরিবর্তনের জন্য বেগ পরিবর্তন হয়। দেখো যখন সার্কুলার মোশনে কোনো বস্তু মানে বেগে ঘুরবে তখন দেখো দিক পরিবর্তন হচ্ছে, যখন এখানে বস্তুটি থাকবে তখন এইদিকে যেতে চাবে, যখন এখানে বস্তুটি আসবে তখন এইদিকে যেতে চাবে। দিক পরিবর্তনের জন্যই বেগের পরিবর্তন হবে, কিন্তু দুটি স্থির থাকবে, দুটি স্থির থাকে। দেখো কোন উদ্ভিদ কলা সালেক সংশ্লেষ সম্পূর্ণ করে, স্ক্লেনকাইমা, জাইলেম, ক্লোরেনকাইমা, ফ্লোয়েম। দেখো ক্লোরেনকাইমা কি, এটা হচ্ছে প্যারেনকাইমার মধ্যে এক ধরনের ক্লোরোফিল পাওয়া যায়, তার জন্য এর নাম দিয়েছে ক্লোরেনকাইমা। দেখো দেখো ওদের কিছু কিছু প্যারেনকাইমা কলা ক্লোরোফিল বিশিষ্ট হওয়ায় এরা সালেক সংশ্লেষ করতে পারে এবং এদের কোলেনকাইমা বলে। জলজ উদ্ভিদের দেহে উপস্থিত কিছু কিছু বড় বায়ুগহ্বর বিশিষ্ট প্যারেনকাইমা কলা এদেরকে জলে ভাসতে সাহায্য করে, এ ধরনের প্যারেনকাইমা কলাকে এরেনকাইমা বলে। যে সকল প্যারেনকাইমা কলা জলে ভাসতে সাহায্য করে তাদেরকে বলবো আমরা, কি বলবো তাদেরকে, এরেনকাইমা। আর যে সকল সালেক সংশ্লেষ করতে পারে প্যারেনকাইমা তাদেরকে বলবো ক্লোরেনকাইমা। একটি কুণ্ডলীর রোধ 44 ওহম এবং বিভব 220 ভোল্ট হলে ক্ষমতা কত হবে। দেখো ক্ষমতা মানে পি দিয়ে প্রকাশ করি, পি ক্ষমতার সূত্র হচ্ছে পি সমান VI। এখানে কি বলে দিয়েছে, ভি জানি আমরা 220 ভোল্ট, আর জানি, আর মানে কি 44 ওহম, কিন্তু আমরা আই জানি না, কিন্তু আই বের করার জন্য আমরা এই সূত্রটা ফেলতে পারি, ভি সমান IR। দেখো এখানে যদি আমি আয়ের মানটা বের করতে চাই তাহলে কি হবে, V/R। তাহলে আয়ের জায়গায় এখানে পুট করে দাও, পি সমান ভি গুণ V/R। এবার মান বসালে হয়ে যাবে, ভির মান কত 220 গুণ 220 বাই আর, আর এর মান কত 44। দেখো এবার কাটাকাটি করি, 11 দিয়ে কাটলে হচ্ছে কত 20, 11 দিয়ে কাটলে হচ্ছে 4, 4 দিয়ে করলে হচ্ছে 5, পি সমান কত বেরোচ্ছে 0.11 1100 ওয়াট। তাহলে হবে উত্তর, সঠিক উত্তর হবে 1100 ওয়াট।
উপগ্রহের বৃত্তীয় গতিতে ত্বরণ শূন্য হয় না কেন? উপগ্রহের বৃত্তীয় গতিতে ত্বরণ শূন্য হয় না কেন? বিরাট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই সার্কুলার মোশন। দেখো, ত্বরণ কাকে বলে? আমরা বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলি। মানে যেখানে বেগ পরিবর্তন হবে সেখানে ত্বরণ সৃষ্টি হবে, আর যদি বেগের পরিবর্তন না ঘটে তাহলে ত্বরণ শূন্য হবে। উপগ্রহ, মনে করো সার্কুলার মোশনে যখন কোনো বস্তু গতি করে তখন তার দিক পরিবর্তন হয়, আর দিক পরিবর্তন হলেই কি হয়? বেগ পরিবর্তন হয়। আর যদি বেগ পরিবর্তন হচ্ছে তার মানে ত্বরণ কোনো সময় শূন্য হবে? বেগ পরিবর্তন হলে ত্বরণ কোনো সময় শূন্য হবে না। তাই গতির দিক প্রতিনিয়ত পরিবর্তিত হয় বলেই তার বেগ পরিবর্তন হয়, আর বেগ পরিবর্তন হয় বলেই ত্বরণ শূন্য হয় না। আর যদি এখানে বেগ পরিবর্তন না হতো, যদি সরলরেখায় গতি করতো, সুষম গতি, তাহলে কিন্তু ত্বরণ শূন্য হতো, কারণ এর বেগ পরিবর্তন হচ্ছে না। দেখো, ন্যাপথলিন বল খোলা বাতাসে গরম ধাতব পাত্রে পোড়ালে কি ঘটে? দেখো, ন্যাপথলিন এক ধরনের কি বলতো? হাইড্রোকার্বন। ন্যাপথলিন কি এক ধরনের হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে সংপৃক্ত হাইড্রোকার্বন, এটা হচ্ছে অসংপৃক্ত হাইড্রোকার্বন। সংপৃক্ত হাইড্রোকার্বনগুলোতে নীল শিখা তৈরি হয়। কি? নীল শিখা। আর অসংপৃক্ত হাইড্রোকার্বনের ধোঁয়া ও কি তৈরি হবে? হলুদ হলুদ শিখা। তাহলে কি বলছে? ন্যাপথলিন বল খোলা বাতাসে গরম ধাতব পাত্রে পোড়ালে কি ঘটে? ন্যাপথলিন এক ধরনের কি বলতো? অসংপৃক্ত হাইড্রোকার্বন। ন্যাপথলিন এক ধরনের কি? অসংপৃক্ত হাইড্রোকার্বন। তাহলে অসংপৃক্ত হাইড্রোকার্বনের ধোঁয়া আর হলুদ শিখা তৈরি হবে। তাহলে সঠিক উত্তর হবে হলুদ শিখা ও কালো ভস্ম তৈরি করে। জননের সময় ডিএনএ প্রতিলিপি বা ডিএনএ কপিং তৈরি হয় কেন জরুরি? শ্বসনের জন্য হবে না, পরিপাকের জন্য হবে না, রক্ত সংবহনের জন্য হবে না, বৈশিষ্ট্যের বংশগতির জন্য। দেখো, ডিএনএ কপিং কিসের জন্য জরুরি বলো? বৈশিষ্ট্যের বংশগতি যেন কপি হয় তার জন্য। অপত্য জীবে পিতামাতার বৈশিষ্ট্য পৌঁছে দেওয়ার জন্য ডিএনএ প্রতিলিপি তৈরি হওয়া অপরিহার্য, মানে দরকার। যার মাতা পিতার বৈশিষ্ট্য যেন তার সন্তানের দেহে আসে। তাহলে ডিএনএ কপি হচ্ছে না, মাতা পিতার বৈশিষ্ট্য সন্তানের দেহে আসছে, ডিএনএ কপি করছে। কালচার ফিশার বলতে কি বোঝায়? কালচার ফিশার মানে জানো? কৃত্রিম জলাশয়ে মাছের লালন পালন ও বংশবৃদ্ধিকে কালচার ফিশার বলে। কৃত্রিম জলাশয়ে মাছের লালন পালন ও বংশবৃদ্ধিকে কালচার ফিশার বলে। তাহলে মাছের পালন ও চাষকে আমরা কি বলছি? কালচার ফিশার। এটা হচ্ছে কৃত্রিম জলাশয়, কিন্তু কৃত্রিম জলাশয় হবে। ক্লোরিনের পারমাণবিক ভর সংখ্যা 35.5 হওয়ার কারণ কি? দেখো, ক্লোরিনের সাধারণত দুটি আইসোটোপ হয়। একটা হচ্ছে তোমার 35, আর একটা হচ্ছে তোমার 37। দেখো, আইসোটোপ মানে কি? যাদের পরমাণু সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা। একটা 35, একটা 37। তাই আমরা এটা পাওয়া যাচ্ছে ভূপৃষ্ঠতে 3, আর এটা পাওয়া যাচ্ছে 1, মানে 3:1 অনুপাতে এদের পাওয়া যায়। যদি আমরা এদেরকে ক্যালকুলেশন করি, এ দেখো এনসিআরটিতে বই দেওয়া আছে 35 গুণ 75/100 প্লাস 37 গুণ 25/100, তাহলে এটাকে পাবো আমরা 35.5 ইউ। তাহলে কেন পাচ্ছি আমরা 35.5 ইউ? আইসোটোপের উপস্থিতির কারণে। বলছে কোনো প্রাকৃতিক মৌলের পরমাণুর ভর বলতে ওই মৌলের প্রাকৃতিতে প্রাপ্ত সমস্ত পরমাণুর গড় ভরকে বোঝায়। যদি কোনো মৌলের সমস্থানিক না থাকে তাহলে ওই মৌলের পরমাণুর ভর পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রনগুলির সমষ্টির সমান হবে। কিন্তু যদি কোনো মৌলের সমস্থানিক থাকে তাহলে প্রতিটি সমস্থানিকের শতকরা পরিমাণ জেনে মৌলের পরমাণুর গড় ভর হিসাব করা যায়। তার জন্য এর আইসোটোপ আছে, তার জন্য আমরা এর গড় ভর দেখে আমরা 35.5 ইউ পাই আইসোটোপের জন্য। আশা করি ভিডিওটি আপনাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই সিরিজের পরের শিফটের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আজকের ক্লাসের কোনো প্রশ্নে যদি কোনো রকম খটকা থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন আর মন দিয়ে প্রস্তুতি নিতে থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ।